আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। সরকার ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদের জন্য কৌশলগত অংশীদার খুঁজছে, যারা মালিকানায় যুক্ত হয়ে নতুন বিনিয়োগ করে নগদকে পরবর্তী ধাপে নিয়ে যাবে। এই লেনদেনের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি অভিজ্ঞ আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হবে। এজন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। এ নিয়ে বিডা গত 31 আগস্ট বিজ্ঞপ্তি প্রকাশ করে আগ্রহপত্র আহ্বান করেছে। এতে নগদের বর্তমান বাজার পরিস্থিতি উল্লেখ করে শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। 15 সেপ্টেম্বরের মধ্যে বিডা কার্যালয়ে দেশি বিদেশি অভিজ্ঞ আর্থিক পরামর্শক প্রতিষ্ঠানগুলো আবেদন জমা দিতে পারবে। টানা 4 দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। ভরিতে 1,03,044 টাকা বাড়িয়ে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,78,832 টাকা, যা দেশের ইতিহাসে 1 ভরি স্বর্ণের সর্বোচ্চ দর। বুধবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই দর আজ থেকেই কার্যকর হয়েছে। নতুন দাম অনুযায়ী বর্তমানে 22 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,78,832 টাকা। পাশাপাশি 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 1,70,703 টাকা, 18 ক্যারেটের 1,46,313 টাকা এবং সনাতন পদ্ধতির 1 ভরি স্বর্ণের দাম পড়বে 1,21,166 টাকা। সব মিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট 49 বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস, যেখানে 33 বারই দাম বেড়েছে। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন 31.43 বিলিয়ন ডলার বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী 3রা সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ 31,432.08 মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ এখন 26,450.06 মিলিয়ন মার্কিন ডলার। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। এ বিষয়ে জানাতে আমাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শাহরিয়ার ইমন। ইমন, গতকাল তো প্রায় 13 মাসের ব্যবধানে ডিএসসিতে সর্বোচ্চ লেনদেন হয়েছে। আজ বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সুমনা, আপনাকে ধন্যবাদ। আমরা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের মাঝে আছি ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দিনের শুরু থেকেই দেখছি যে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা যদি এখন দেখি আপনার প্রথম 3 ঘন্টার লেনদেন পর আমরা এখন দেখছি সূচক প্রায় ডিএসইএক্স সূচক 14 পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে 5,646 পয়েন্টে। সুমনা, আপনি জানেন যে গত 11 মাসের ভিতরে কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে 5,600 পয়েন্টের সূচক কিন্তু আপনার উঠলো। সুতরাং বিনিয়োগকারীরা এটাকে একটু আশার হিসাবে দেখছেন এবং একই সাথে আমরা যদি আপনার বেশিরভাগ কোম্পানির শেয়ারের লেনদেনগুলো দেখি, আমরা দেখছি যে 246টা কোম্পানি কিন্তু শেয়ারের দাম বেড়ে গেছে, দাম কমেছে 87টির, আর দামের কোনো তারতম্য ঘটেনি 57টি শেয়ারের ক্ষেত্রে। আর লেনদেনের কথা যদি বলি, লেনদেন ভলিউম আমরা এখন দেখছি যেহেতু প্রথম 3 ঘন্টা পর্যন্ত এখন পর্যন্ত লেনদেন চলছে, এখন আমরা দেখছি প্রায় 850 কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেনের পরিমাণ প্রায় আমরা দেখছি 856 কোটি টাকা। যদিও আমরা গতকালকে লেনদেন দেখেছিলাম, যেটি আপনার 2025 সালের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে 1397 কোটি টাকা লেনদেন হয়েছিল। সুতরাং আজকেও বিনিয়োগকারীরা আশা করছেন যে একটি ভালো লেনদেন, একটি ভালো বাজার আশা করছেন। সুমনা, আপনার মাধ্যমে আসলে দর্শকদের জানাতে চাই, আমাদের মাঝে একজন ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী আছেন, সোহেল রানা শালুক। জনাব সোহেল রানা শালুক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে আমরা বাজার সম্পর্কে শুনবো যে বিনিয়োগকারীদের জন্য বাজার কেমন যাচ্ছে এখন? বিনিয়োগকারীদের জন্য বাজার অবশ্যই এখন ভালো যাচ্ছে। দীর্ঘদিন পরে বাজারের অবস্থা ভালো দেখা যাচ্ছে। বাজারের ভলিউম, ট্রেন্ড সবকিছু অনেক পজিটিভ মনে হচ্ছে। যেমন একটি বাজার, আমি একটু বাজার নিয়ে যখন পড়াশোনা করি তখন দেখি যে 3 মাসের সাইকেল পূর্ণ হলে এটা আবার 1 বছরের দিকে ট্রেন্ড নেয়। তো এবার 3 মাস যেহেতু ক্রস করেছে,
তো আশা করা যায় যে এটা 1 বছরের একটা সাইকেলে, ইকোনমিক্যাল সাইকেলে যাবে। আর বাজারটা মেইনলি ইন্টারেস্ট রেটের সাথে একটা কানেক্টেড কোরিলেশন আছে। তো ইন্টারেস্ট রেট কমলে মার্কেট বাড়ে, যখন কমে তখন ইন্টারেস্ট রেট বাড়ে। তো যেহেতু ইন্টারেস্ট রেটে একটা হাত পড়েছে, কমছে, আর ইন্টারেস্ট রেট তো একদিন কমবে না, এটা 2, 3, 4 বছর কমতেই থাকবে। আশা করি বাজার এতদিন ভালো থাকবে। হয়তো মাঝে মাঝে কারেকশন নিবে, এদিক থেকে অথরিটিকেও একটু কিছু ব্যাপারে কনসাস থাকা দরকার। যেমন অনেক দুর্বল কোম্পানির শেয়ার অনেক সময় বেশি বেড়ে যায়, ফান্ডামেন্টাল শেয়ার বাড়ে না। তো সেই দিক থেকে বাড়ার ক্ষেত্রে যেমন ইনকোয়ারি থাকে, অনেক সময় অনেক শেয়ার 200% কমে যাচ্ছে, কমের ক্ষেত্রে কোনো ইনকোয়ারি থাকে না। যদি বাড়ার ক্ষেত্রে ইনকোয়ারি থাকে সিস্টেম, তাহলে কমের দিকে অবশ্যই ইনকোয়ারি থাকা দরকার। মানে আপনি বলছেন যে বিনিয়োগকারীদের স্বার্থটিকে বাজারে আসলে দেখা উচিত। হ্যাঁ, অবশ্যই বিনিয়োগকারীর স্বার্থ দেখা উচিত। বাজার যাতে সবসময় ভালো কিভাবে রাখা যায়, এর মধ্যে অনেক দুর্বল আইপিও আসে, যেগুলো অথরিটিকে অনেক টেক কেয়ার করে আইপিওগুলো অনুমোদন দেওয়া দরকার। এত আইপিও আসলে বাংলাদেশে আসলে ফাইন্যান্সিয়ালি একটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে গতকালকে আপনার বিও অ্যাকাউন্টের যে মেইনটেন্যান্স ফিটা 450 থেকে কমিয়ে 150 টাকা করা হয়েছে। এতে বিনিয়োগের বা বিনিয়োগকারীদের মধ্যে কোনো কি ভাবছেন আপনারা? অবশ্যই সরকার যখন একটা ফি কমাচ্ছে বা যে কোনো একটা পজিটিভ কিছু করছে বিনিয়োগকারীদের জন্য, এটা বাজারের জন্য ভালো, মানুষ পজিটিভলি নিবে। অর্থনৈতিক ক্ষেত্রে সেটা যত কমানো যায়, বিনিয়োগকারীদের সুবিধা দেওয়া যায়, এক্ষেত্রে একটা সুবিধা। আবার অথরিটি এটাও চিন্তা করতে পারে যে কেনা বেচার উপরে একটা নির্দিষ্ট ফি আছে, এটাকেও যদি কমানো যায়, তাহলে টোটাল ইয়ারলি একটা ডিএসসির ফিটা কমলো। পাবলিকের যে একটা মেইনটেনেন্স কস্ট, হাউসের কস্ট, এগুলো ফিটা যদি একটু অথরিটি কমায়, যেখানে যেভাবেই কমাবে সেটা সব কিছুই বিনিয়োগকারীদের জন্য পজিটিভ হবে এবং বিনিয়োগকারীরা বেশি আকৃষ্ট হবে মার্কেটের প্রতি। জি, আপনাকে ধন্যবাদ। সুমনা, কথা হচ্ছিল ক্ষুদ্র মাঝারি বিনিয়োগকারী জনাব সোহেল রানা শালুকের সাথে। আমরা বাজার নিয়ে তার প্রত্যাশার কথা শুনলাম। আর আমরা যদিও আপনাকে আগেই জানাচ্ছিলাম যে আমরা প্রথম 3 ঘন্টার লেনদেন দেখছি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা প্রথম 3 ঘন্টায় যেহেতু বলেছি যে সূচক প্রায় 850 কোটি টাকা, কিন্তু আমরা সূচক কিন্তু আমরা দেখেছি যে 14 পয়েন্ট বেড়ে মোট সূচকের পরিমাণ দাঁড়িয়েছে 5646 পয়েন্টে, এবং লেনদেনের ভলিউম বা লেনদেনের পরিমাণটি আমরা দেখেছি 850 কোটি টাকা ছাড়িয়ে গেছে, অর্থাৎ 856 কোটি টাকা। তো সব মিলিয়ে আসলে যেহেতু গতকালকে আপনার প্রায় 1400 কোটি টাকার মতো লেনদেন হয়েছিল, বিনিয়োগকারীরা আশা করছেন আজকেও একটি ভালো বাজার তাদের প্রত্যাশা। তো সব মিলিয়ে আসলে আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল। সুমনা, ইমন, আপনাকে ধন্যবাদ। মাতারবাড়ি ও মহেশখালীকে চীনের সাংহাই বা সিঙ্গাপুরের বন্দরের মতো উন্নত মানের বন্দর তথা কমার্শিয়াল হাব হিসেবে দেখতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বলেন, 30 বছর পর বাংলাদেশের চেহারা বদলে দিতে ভূমিকা রাখবে এই অঞ্চল। পাশাপাশি এই হাব থেকে দেশের জিডিপিতে $150 বিলিয়ন যুক্ত হবে বলেও আশা করছেন বিডার চেয়ারম্যান। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে আশিক চৌধুরী জানান, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে 33,000 একর আয়তনে জমিতে 3টি ধাপে এর কার্যক্রম বাস্তবায়িত হবে। তিনি বলেন, আগামী 4 মাসের মধ্যে প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হবে এবং আগামী 5 বছরের মধ্যে মহেশখালী মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরটি চালু হবে। আমরা যদি বাংলাদেশের একটা সিঙ্গাপুর করতে চাই বা বাংলাদেশের ভিতরে একটা সাংহাই পোর্ট করতে চাই, আগামী 30 বছর হাতে আছে সময়। ইমাজিন করতে পারতে হবে যে 30 বছর পরে আমরা এই মহেশখালী মাতারবাড়ি এলাকাটাকে সিঙ্গাপুর বা সাংহাইয়ের মতো করে দেখতে চাই। এটা ইজ নট আ ভেসেল সিটি, এটা একটা স্যাটেলাইট সিটি না, ইটসেলফ ইজ আ টাউনশিপ। শ্রমিক অসন্তোষের জেরে 2 দিন বন্ধ থাকার পর ফের খুলেছে নীলফামারীর উত্তরা ইপিজেড। সকাল 6টা থেকে এভারগ্রিন প্রোডাক্ট লিমিটেড কারখানা ছাড়া বাকি 23টিতে শ্রমিকরা কাজে যোগ দেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকাল থেকে ইপিজেডের প্রধান ফটক ও সৈয়দপুর নীলফামারী মহাসড়কের 2 পাশে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবস্থান নেন। এর আগে বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত জেলা প্রশাসন, পুলিশ, কারখানা ও ইপিজেড কর্তৃপক্ষ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক হয়। সেখানে শ্রমিকদের 23 দফা দাবি মেনে নিয়ে আজ থেকে কারখানা চালুর বিষয়ে সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এভারগ্রিন কারখানাটি আগামী শনিবার থেকে খুলে দেওয়া হবে। দিন দিনই জনপ্রিয় হচ্ছে হাঁস পালন। বিশেষ করে বেইজিং জাতের হাঁস পালন করে লাভবান হচ্ছেন কৃষকরা। মাংস উৎপাদনের পাশাপাশি খামারিদের ভাগ্য বদলে দিতে ভূমিকা রাখছে হাঁস পালন। নওগাঁয় প্রায় 1,500 পারিবারিক খামার গড়ে উঠেছে। সাদা শুভ্র এই হাঁস
চীনের প্রাচীন জাতের বাণিজ্যিক খামার গড়ে তুলতে বিশ্বজুড়ে এই হাঁসের খ্যাতি রয়েছে। এক এক জায়গায় এক এক নামে পরিচিত এই হাঁস। বর্তমানে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF এর সহায়তায় নওগাঁয় প্রায় ১৫০০ পারিবারিক খামার গড়ে উঠেছে। সংসারের অন্য কাজের ফাঁকে গৃহবধূরা বাড়ির উঠানে আধুনিক পদ্ধতিতে পালন করছেন হাঁস। অনেকে মাচায় গড়ে তুলেছেন হাঁসের খামার। এগুলো বেকিং হাঁস অল্প বয়সেই অনেক মাংস পাওয়া যায় এবং রোগ জীবাণু বাধিত এগুলো কম হয়। এগুলোর হচ্ছে মৃত্যুর হার খুবই কম এবং মাংসটা বৃদ্ধি বেশি, এই জন্য দেশি হাঁসের চেয়ে এগুলো নিয়ে লাভ ভালো পাওয়া। ১৫,০০০ টাকা খাওয়াইছি হাঁসের, আশা করি ১০,০০০ টাকা লাভ আছে। বাজারে বেশি হচ্ছে মাংসের জন্য দাম পাওয়া যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ও কারিগরিক সহায়তায় খামারিদের মাঝে হাঁসের বাচ্চা সরবরাহ করছেন স্থানীয় বিভিন্ন NGO। তারা কিভাবে লালন পালন করবে, কোথায় করবে, কতটুকু জায়গা লাগবে, পানি লাগবে কিনা, ভ্যাকসিনটা কোন সময় দিতে হবে, কৃমিনাশক ঔষধ কোন, ট্রিটমেন্টের প্রয়োজন হলে কিভাবে করবে, এই বিষয়গুলো প্রাণী সম্পদ দপ্তরের নজরদারিতে আছে। তিনি জানান, দ্রুত বর্ধনশীল হাঁস পালন করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন নওগাঁ সদর ও বদলগাছি উপজেলার কৃষক পরিবার। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল বাণিজ্য সংবাদ।